আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের গণিত ও হচ্ছে বিজ্ঞান, তাই না? আমরা কি পড়বো বলো? আমরা হচ্ছে গণিত আর বিজ্ঞান বই পড়বো। তাহলে প্রথমে হচ্ছে আমরা করব গণিত, তারপরে করব বিজ্ঞান। তাহলে আমাদের গণিতের কি পড়া আছে? আমাদের 28 নম্বর পেজ। দেখো তো, ইয়া দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস, দেখা আছে। আমাদের কত নাম্বার পেজ হচ্ছে গণিত পড়া ছিল? 28। 28 পৃষ্ঠা না? জি মিস। আজকে আনাম হোমওয়ার্ক দাওনি? দিছি তো ম্যাম। আমি ম্যাম মরিয়মের দিছি তো। দেখলাম, তাহলে তুমি মনে হয় পরে দিয়েছো নাকি? আচ্ছা, আমি দেখছি আবার। আচ্ছা, আজকে তাহলে আমরা করব হচ্ছে 29 পৃষ্ঠা, আমাদের যেটা হচ্ছে এক্সাম সিট, হ্যাঁ, এক্সামের মতো যেটা, সেটা হচ্ছে আমরা করব। এখানে দেখো, সবাই হচ্ছে 29 পৃষ্ঠা বের করো। 29 পৃষ্ঠা বের করো, খাতা কলম রেডি করে নাও। ম্যাম বের করতেছি। এখানে 1 নম্বর বলেছে, দেখো 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে। এখানে আছে 200, এখানে 2000, এখানে আছে 30,000, এখানে আছে 4000। কিছু বলছো আনাম? জি মিস। বলো কি সমস্যা? আনাম, মরিয়ম মিউট রাখো। সবাই দুইজন একসঙ্গে আনমিউট রাখলে রেকর্ডেও সমস্যা হবে, তোমাদেরও হচ্ছে সমস্যা হবে। আমি বারবার কিন্তু কথাটা বলি, তোমরা হচ্ছে আনমিউট করবা না, মিউট রাখবা। যখন কোনো কোশ্চেন থাকবে তখন কত আনমিউট করবে। বলো আনাম, কি বলছিলে বলো? কিছু না তো। আচ্ছা, ওকে। দেখো 1 নম্বরটা দেখো, এখানে বলেছে দুই 2000, এখানে বলেছে 30,000 যোগ 4000 সমান কত হয়? তাহলে আমরা কি করব? এখানে বলেছে 3600, এখানে বলেছে 9000, এখানে বলেছে 36,000, আর এখানে বলেছে কত? এখানে বলেছে 90,000। আমাদের সঠিক কোনটা হবে? তাহলে আমরা কি করব? রাপের খাতাতে যোগ করে নিব, যে শূন্যতে শূন্যতে শূন্য, তাই না? তাহলে শূন্যতে শূন্যতে হচ্ছে শূন্য, তারপরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে শূন্যতে শূন্যতে শূন্য, তারপরে শূন্য, তারপরে দ্বিতীয় তৃতীয় সংখ্যা হচ্ছে শূন্য, তারপরে শূন্য, তারপরে শূন্য। তাহলে শূন্যতে শূন্যতে হচ্ছে শূন্য, ঠিক আছে? আমাদের হচ্ছে শূন্যতে শূন্য, শূন্যতে শূন্য, তারপরে তোমার হচ্ছে এখানে 4 নম্বর সংখ্যা বলেছে, এখানে 4, আর এখানে বলেছে শূন্য, আর এখানে বলেছে 2। তাহলে 4 আর 2 কত হয়? 6, তাই না? এবং আমাদের 5 নম্বর সংখ্যা আছে শুধু 3। তাহলে এখানে হচ্ছে 3। তাহলে আমাদের অ্যান্সার কত নম্বরটা বলো তো? আমাদের ক নম্বর, খ নম্বর, গ নম্বর না ঘ নম্বর, কোনটা হচ্ছে? আমাদের হচ্ছে গ নম্বর। আমরা অ্যান্সার পেয়েছি কত? গ নম্বর, 36,000। তাই আমরা হচ্ছে এটাতে, আমরা কিন্তু রাপে করব ওটা। এই যে আমি যেটা দেখালাম না পাশে, এটা কিন্তু আমরা রাপে
রাফ মানে তো বুঝি এক্সট্রা একটা খাতা বা পৃষ্ঠাতে আমরা এটা করে দেখব, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে যে আমাদের অ্যান্সার হলো 36, তাহলে এই যে 36,000 আমরা এটাতে টিক দিয়ে দিলাম। আমি আগে বুঝিয়ে দিই, তারপরে তোমরা করবা। তারপরে এখানে দেখো 2 নাম্বারটা কি বলেছে। এখানে বলেছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলে তাহলে 20,300 যোগ এখানে কত বলেছে, একক, দশক, শতক, হাজার, অযুত 50,090 যোগ এখানে বলেছে যে 907 সমান এখানে অ্যান্সার আসছে হচ্ছে 71,200, একটা ফাঁকা দিয়ে মানে 7 দিয়েছে। এখন বলেছে খালি ঘরে সঠিক অঙ্কটি নিচের কোনটি হবে, 0, 3 না 7 না 9? আমরা তাহলে যোগ করে দেখব। প্রথম সংখ্যা 7 এবং 0, তারপরে 0, তাহলে হয়েছে 7। তারপরে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 0, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 0, তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে ফাঁকা ঘরে কি বসবে বলো তো, 9। আমরা যদি 0-র সাথে 9 যোগ করি তাহলে আমাদের কি হবে, 9 হবে না? বলো, কথা বলো। জি। তাহলে আমাদের কি অ্যান্সার তো অলরেডি পেয়ে গেছি, তাই না? অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আমাদের ঘ নাম্বার হচ্ছে 9 হবে। তারপরে বলেছে নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে। এখন আমাদেরকে যোগ করে দেখতে হবে। এটার হচ্ছে প্রথম সংখ্যা 0, 0, 0, তাহলে 0 হলো। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 0, 0, 0, তাহলে 0 হলো। তৃতীয় সংখ্যা হচ্ছে 0, তারপরে 0, তারপরে হচ্ছে 0, তাহলে 0 হলো। তারপরে চতুর্থ সংখ্যা আছে তোমার 5, আর 5 এ 10, আর এখানে 15 র 5, হাতে থাকে 1। তারপরে চতুর্থ সংখ্যা হয়ে গেছে। এখন পঞ্চম সংখ্যা আছে তোমার হচ্ছে 4, আর 4 আর 3 এ হচ্ছে 7, আর আগে হাতের একে হচ্ছে 8। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম, আমরা কত পেলাম, 85,000। ঠিক আছে, এটার উত্তর পেলাম আমরা হচ্ছে 85,000। তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা আমরা দেখব। এটা আমাদের বলেছে 10,000, এটা বলেছে 60,000, আর এটা বলেছে 2,000। তাহলে আমরা যদি এটাও বলি যে 10,000 এবং 60,000, তাহলে কত হচ্ছে, 70,200। তাহলে 72,200 হচ্ছে এটা, এটাও হবে না। তাহলে এটা যদি আমরা করে দেখি, এটা করে দেখলে কি হচ্ছে দেখো, 0, 0, 0, তারপরে 0, 0, 0, তারপরে তৃতীয় সংখ্যা 0, যে 0। চতুর্থ সংখ্যা দেখো কি বলেছে, 5, 0, 5, তাহলে 10, 10 এর 0, হাতে থাকে 1। তারপর আমরা কি পেলাম, 7, আর একে 8, আর হাতের একে 9। তাহলে আমাদের কিন্তু গ নাম্বার অ্যান্সারটা হবে, তাই না? আমাদের কোনটাতে 90,000 আসছে বলো তো, এই যে গ নাম্বারে আসছে। তাহলে এই যে এটা হবে 90,000 হলো না? তারপরে জি। এখানে দেখো, এখানে বলেছে যে 379, আর এখানে বলেছে 9 ফাঁকা ঘর 5। তাহলে এখানে বলেছে যোগফলটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে। এখানে 3টা সংখ্যা আছে, আর এখানে আবার 2টা সংখ্যা আছে, মিডিলের সংখ্যাটা হচ্ছে মিসিং আছে। এখন আমাদেরকে যোগফল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে 1,344। এখন আমাদের উত্তর কোনটা বসবে, আনাম বুঝতে পারছো কি? ক্যামেরায় থাকো না কেন আনাম, ক্যামেরায় থেকে ক্লাস করবা। এখানে বলেছে দেখো ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। ক নাম্বারে বলেছে 8, খ নাম্বারে বলেছে 7, 6 নাম্বার, গ নাম্বারে বলেছে 6, আর ঘ নাম্বারে বলেছে 5। এখন আমাদের এই জায়গায় কি বসবে, তাই আমরা হচ্ছে যোগ করে দেখব। 9 আর 5 এ 14, 4, হাতে থাকে 1, তাহলে 7। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 4 আছে। তাহলে এখানে 7-এর সাথে আমাদের হাতে কিন্তু 1 আছে, তাহলে 8। 8-এর সঙ্গে এখানে কত দিলে আমাদের এখানে 14 হবে, তাহলে ফাঁকা ঘরে কি বসবে বলো তো, 6। তাহলে 8, 6, 14, 14, 4 বসেছে, আর 9 আর 3 এ 12, আর হাতের একে 13। বুঝতে পেরেছো? তাহলে ফাঁকা ঘরে কি বসবে বলো তো, বলো, কি বললাম, ফাঁকা ঘরে কি বসবে, 8, 7, 6 না 5, কোনটা বসবে, 6 6 6। তাহলে আমাদের হচ্ছে এখানে 6 6 নাম্বারটা বসবে। আমি কিভাবে বুঝালাম, বুঝতে পেরেছো?
দেখো 9 আর 5 14, 14 4 হাতে থাকে 1 7 আর হাতে রাখে 8 নিলাম। এখন এখানে যেহেতু আমার 14 4 বসেছে অ্যান্সারে, তাহলে আমি 8 এর সাথে কত যোগ করলে আমার 14 আসবে? তাহলে 8 এর সাথে 6 যোগ করলে 8 6 14 হয় না? তার জন্য আমাদের এটা হবে 6 নাম্বারটা। বুঝে গেছে? বইয়ে কিন্তু দাগাবা না। তারপরে এখানে বলেছে দেখো, রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই এবং 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? এখন এখানে কি বলেছে দেখো, যে রুহি বইমেলা থেকে এত টাকা দিয়ে গল্পের বই, এত টাকা দিয়ে দুটি অভিধান এবং বলেছে যে এত টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে মোট কত টাকা খরচ করলো? তাহলে আমাদের তিনটাকে নিয়ে যোগ করতে হবে। আমাদের যোগফল তাহলে কত আসছে? এটার হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। তাহলে শূন্যতে শূন্যতে কত হচ্ছে? শূন্যতে শূন্যতে 0। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 0 0 এবং হচ্ছে 5। তাহলে 5 এর সাথে যদি আমরা 0 যোগ করি তাহলে কত হবে? 5 এর সাথে 0 যোগ করলে কত হবে? 5। তারপরে তৃতীয় সংখ্যা কত বলেছে এখানে? তৃতীয় সংখ্যা 0, এখানে আছে 2 আর এখানে আছে 9। তাহলে আমরা হচ্ছে 2 আর 9 কত হয়? 2 আর 9 কত? 11 11। আনাম রেসপন্স করছো না কেন? 11 1 হাতে থাকে 1। এখন আমাদের চতুর্থ সংখ্যা, এখানে কিন্তু তিনটাই হয়ে গেছে। এখানে আমাদের চতুর্থ সংখ্যা, এখানে আছে 1 আর এখানে হচ্ছে 1। তাহলে 1 আর 1 2 আর আমাদের হাতে কত আছে? 1। তাহলে 2 আর 1 কত হচ্ছে? 3। 2 আর হাতে রাখে কত হচ্ছে? 3। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? আমরা অ্যান্সার কত পেলাম? 3150। তাহলে আমাদের কোন অ্যান্সারটা হবে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার না ঘ নাম্বার? কোন নাম্বার বলো তো? খ নাম্বার। আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। বুঝতে পেরেছো? জিনিস আমরা হচ্ছে যোগ করে নিব, তিনটা সংখ্যাকে যোগ করে নিব, তাহলে আমাদের যোগফলটা বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা হচ্ছে খ নাম্বার পেলাম। এবার বলেছে 6 নাম্বারটা বলেছে দেখো, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? এটাও মোট বলেছে। মোট মানে যোগ। আমি বলেছিলাম না যে মোট এবং একত্র এগুলো যদি বলে তাহলে আমাদের কি হবে? যোগ। তাহলে এখন বলেছে যে সুমির কাছে 668 টাকা এবং তার বাবা তাকে আরো 715 টাকা দিল, তার মোট কত টাকা হবে? তাহলে আমরা কি করব? যোগ করে নিব। আমরা রাপে সংখ্যাগুলো তুলে নিতে পারি বা আমরা পাশাপাশিও যোগ করে নিতে পারি এক জায়গায়। যেমন হচ্ছে 8 5 কত হচ্ছে? 13। আমাদের মনে থাকবে কিনা, তাই আমরা রাপে এক জায়গাতে হচ্ছে লিখে রাখবো। 8 5 13 3 হাতে থাকে 1 6 আর একে হচ্ছে 7 আর হাতে রাখে কত হচ্ছে? 8। তারপরে হচ্ছে 6 আর সাথে হচ্ছে কত? 6 আর সাথে 13, তাই না? হ্যাঁ বলো। কটা? এখানে হচ্ছে 13। বুঝি নাই, আবার বলো। পানি খেতে যাবো? একটু বুঝে নাও গে, একটু 2-3 মিনিট ওয়েট করো, আমার বোঝানোটা শেষ হয়ে যাক। তাহলে এখানে দেখো, সুমির কাছে 668 টাকা, তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? তাহলে আমরা এখানে যোগ করে কত পেয়েছি? 1383 টাকা। এটা আমাদের অ্যান্সারটা তাহলে কোনটা হচ্ছে? ক নম্বরে আছে 1373, খ নম্বরে আছে 1383, গ নম্বরে আছে 3813 আর এখানে ঘ নম্বরে বলেছে 13,713। তাহলে আমাদের কোনটা অ্যান্সারটা ঠিক হবে বলো তো? খ নাম্বার। আমাদের 1383 টাকা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জিনিস আমরা হচ্ছে যোগ করে রাপে যোগ করে নিব। এভাবে যে রাপে আমি যোগ করে নিয়েছি, রাপে যোগ করে নিয়ে তখন যে অ্যান্সারটা হবে সেটাতে হচ্ছে আমরা যোগ করব। আচ্ছা আনাম, তুমি চটপট পানি খেয়ে এসে আমাকে এই যে 1 থেকে 6 পর্যন্ত আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে আমাকে করে দেখাও। বুঝতে পেরেছো? মরিয়ম বুঝতে পেরেছো? জি
আচ্ছা, তাহলে 1 নম্বরের গ নম্বর হচ্ছে 3600, তারপরে 2 নম্বরের ঘ নম্বর 9, 3 নম্বরের হচ্ছে 75,000 যোগ 10,000 যোগ হচ্ছে 5,000, আর 4 নম্বরের গ নম্বর হচ্ছে ওটা 5 মনে হচ্ছে কেন আনাম? ওটা কিন্তু 6 হবে। সুন্দর করে 6টা লিখো, দেখে 5 মনে হচ্ছে। 5 নম্বর হচ্ছে 3,150 আর এটা হচ্ছে 1,383 হয়েছে, অনেক সুন্দর। কিন্তু তুমি 6টা একটু সুন্দর করো। করেছি ম্যাম। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে আমি হচ্ছে 2 নম্বরটা একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? 2 নম্বরটা দেখো কি বলেছে। এখানে বলেছে দাগ টেনে মিল করি। আমাদের এদিকে হচ্ছে অঙ্ক আর এখানে হচ্ছে যোগফল, ঠিক আছে? এখন কোনটার সঙ্গে কোনটা হচ্ছে, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 9 আর 1 হচ্ছে 10-এর 0, তারপরে 0 রেখে তাহলে 3 আর 0 আর 5 আর 3 8, তাহলে 8,000, 8,000, 8,000 আমাদের হচ্ছে 31, তাই না? তাহলে আমাদের 8,030 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কোনটার সঙ্গে মিলছে? আমাদের হচ্ছে এটার সঙ্গে এটা মিল হয়ে গেছে। তারপরে এখানে দেখো, এখানে বলেছে 1, তারপরে বলেছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6, তৃতীয় সংখ্যা 4 আর চতুর্থ সংখ্যা হচ্ছে 4। তাহলে 4,000, 4,461 আমাদের কোনটা হচ্ছে? এই যে এটা। তাহলে খ নম্বরের সঙ্গে কোনটা হচ্ছে? খ নম্বরের সাথে যে 4,461 লাস্টেরটা, ঠিক আছে? পরে গ নম্বরটা দেখো, এখানে বলেছে 4 আর 6 হচ্ছে 10, 9 আর 4 হচ্ছে 9 আর 4 13, 14 4 হাতে থাকে 1, তারপরে বলেছে 7 আর 1 8, তারপরে 5 নম্বর হচ্ছে 5, তারপরে 2। তাহলে আমাদের এটার সঙ্গে অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? প্রথমেরটা 25,840। তোমরা কি বুঝতে পেরেছো? জি। তারপরে ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা বলেছে প্রথম সংখ্যা হচ্ছে 9 আর 10-এর 0, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9, 10, 11-র 1, তারপরে তৃতীয় সংখ্যা জি। হচ্ছে 1 আর 1 হচ্ছে 2 আর হাতের 1 তাহলে 2 আর এদিকে হচ্ছে 1। তাহলে ঘ নাম্বারের আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? এই যে 1,210, তাই না? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা। এখন আমাদের তাহলে লাস্টের যেটা ও নাম্বারের সাথে কোনটা হচ্ছে আমরা একটু মিল করে নিব। 2 আর 3 5, 5 আর 2 7, 7 5 12, 12-র 2 হাতে থাকে 1, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 7 12, 12 আর 1 13। তাহলে আমাদের এটা হচ্ছে 10,332। এটার সাথে কোনটা হচ্ছে বলতো? 10,332। এভাবে কিন্তু মিল করে দিবা। বুঝতে পেরেছো কি তোমরা কি বলছি? জি। আনাম, জি মিস। ক্যামেরায় থেকে কথা বলবা, রেসপন্স করবা। এখানে দেখো, এখানে আমরা প্রথমে হচ্ছে আগে যোগটা করে নিব। এখানে যোগ করার পরে আমাদের যে যোগফলটা আসবে, এই যোগফলটা আমাদের কোন সারিতে আছে সেটা দেখে আমরা হচ্ছে রেখা টেনে মিল করে দিব। এভাবে কিন্তু আগে তুলে নিবা, খাতাতে সুন্দর করে আগে তুলে নিবা পুরাটা। তুলে নেওয়ার পরে যেহেতু আমাদের বলেছে দাগ টেনে মিল করি, সেভাবে মিল করে দিবা। আচ্ছা, বুঝতে পেরেছো? এগুলো বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, আমাদের তাহলে 29 নম্বর পেজটাই হচ্ছে আমাদের পড়া থেকে গেল। আমাদের 1 নম্বরের 1 থেকে 6 পর্যন্ত, আর 2 নম্বরের হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। বুঝতে পেরেছো? 29 পৃষ্ঠা। আচ্ছা, এবার আমরা হচ্ছে বিজ্ঞানে যাব। আমাদের বিজ্ঞানের কত নম্বর পেজ পড়া ছিল মনে আছে? আমাদের বিজ্ঞানের কত নম্বর পেজ? মিস, 20 পেজ। 20 পেজ।
তাহলে এই জি জায়গাটা আমি হচ্ছে 20 পৃষ্ঠা, আমি এখানে হচ্ছে 19 নম্বরের এখানে কিছু পড়া দিয়েছিলাম। দেখো যে অমেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড প্রাণী কোনগুলো এবং মেরুদণ্ড প্রাণী কোনগুলো, এবং এর মধ্যে আবার বলেছে যে যেগুলো অমেরুদণ্ড প্রাণী, অমেরুদণ্ড প্রাণীর মধ্যে আবার বলছে যে অধিকাংশই হচ্ছে কীটপতঙ্গ। অমেরুদণ্ড প্রাণী মানে তো আমরা জানি যাদের মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে। এখন এর মধ্যে বলেছে যে অধিকাংশই হচ্ছে কীটপতঙ্গ, কীটপতঙ্গের মধ্যেও কিন্তু দুইটা ভাগ আছে, এটা বলেছিলাম না, যে দুইটা ভাগের মধ্যে তোমার হচ্ছে কি বলেছিলাম কোনগুলো হচ্ছে কীট এবং কোনগুলো হচ্ছে পতঙ্গ। তাহলে কীট কিন্তু উঠতে পারে না। কীট মানে বলতে কি বোঝায় বলতো, যেগুলো যে পোকা না, নরম নরম পোকা যেগুলো, এই যে ছোট ছোট পোকা যেগুলো হচ্ছে মানে ওর কোনো মেরুদণ্ডই নেই, এই যে কিলবিল কিলবিল করে বেড়ায় বেড়ায় না, তোমার গাছে বেড়ায়, তারপরে তোমার ওই যে খাবারের মধ্যে হয়, তারপরে তোমার ওগুলো। আর পতঙ্গ যেগুলো সেগুলো হচ্ছে উড়ে বেড়ায়। আমি পতঙ্গর কথা কি বলেছিলাম, যেমন হচ্ছে প্রজাপতি, মৌমাছি, তাই না, এগুলো বলে জি দিয়েছিলাম না। পিঁপড়া, অনেক পিঁপড়া তো আবার উড়তেও পারে, পারে না। তাহলে আমি যদি তোমাকে বলি যে 5টি পতঙ্গের নাম লিখো, তুমি কি লিখবা? প্রজাপতি, মৌমাছি, প্রজাপতি মৌমাছি মৌমাছি, পিঁপড়া ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং ও পিঁপড়া। ও পিঁপড়া এদের কিন্তু দেহের সঙ্গে অনেকটাই মিল আছে, তার কারণ ঘাসফড়িং দেখো ওরও দুটো অ্যান্টেনা, দুটো সুর থাকে, তারপরে ওরও হচ্ছে পা থাকে, পাখনা থাকে। পিঁপড়াও সেম, একটু আলাদা। মৌমাছিও তাই, প্রজাপতিও তাই, শুধু একটু একটু আলাদা, কিন্তু মোটামুটি কিন্তু ওরা দেখতে একই রকম, তাই না। জি তারপরে এদের কয়টা পা থাকে বলেছিলাম, কীট পতঙ্গের কয়টা পা থাকে, পতঙ্গের ছয়টা 6টা। আমরা যদি একসাথে বলি ছয়টা তাহলে ওটাকে কি বলবো, 3 জোড়া, তিনজোড়া 3 জোড়া, তাই না। এদের হচ্ছে কি জি বলেছে যে এদের দেহ মূলত কয়টা অংশ থাকে, এদের এদের তিনটা কয়টা, এদের 3টা অংশ থাকে। যদি বলে তিনটি যে যেমন এটা যদি শোনো, এরকম যদি মস্তক এটা যদি বলে যে হচ্ছে কীটপতঙ্গের দেহে কয়টি, কীটপতঙ্গের দেহে মানে মূলত কয়টা অংশ থাকে, তাহলে আমরা কি লিখবো, এগুলা কিন্তু ছোট ছোট প্রশ্নতে আসবে, যে কীটপতঙ্গের দেহে মোট হচ্ছে 3টা অংশ থাকে। এক, যেমন এক মস্তক, একটা হচ্ছে বক্ষ, আর আর একটা হচ্ছে উদর। বুঝতে পেরেছো? মস্তক মানে তো আমরা জানি মাথা, বক্ষ মানে হচ্ছে বুক, আর বলছে উদর মানে পেট। বুঝতে পেরেছো? জি মিস জি তারপরে বলেছে দেহের আবরণ, তাদের কোনো হাড় থাকে না। এদের দেহ কি থাকে, একটা শক্ত খোলস বা আবরণে ঢাকা থাকে। আর এগুলো তাদেরকে কি করে, তাদেরকে সুরক্ষা দেয়। এই আবরণটা তাদেরকে কি করে, তাদেরকে সুরক্ষা দেয় এবং তাদের আকৃতি বজায় রাখতে সাহায্য করে। আমি যদি বলি যে হচ্ছে পতঙ্গের 3টি বৈশিষ্ট্য লিখো, তাহলে আমরা কি লিখবো, যে কীটপতঙ্গের 3টি বৈশিষ্ট্য হলো এদের দেহে কোনো হাড় থাকে না, এদের দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে, যে এবং তাদের এই খোলস তাদেরকে সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছো? আর একটা বলেছে জি মিস কীটপতঙ্গের এক জোড়া কি থাকে বলো তো, কিন্তু তো একজোড়া অ্যান্টেনা বা সুর থাকে। অ্যান্টিনা থাকে হ্যাঁ, যেমন এই যে ঘাস ফড়িং এর দেখো, এই যে ঘাস ফড়িং এর দুটো অ্যান্টেনা বা সুর, এই যে দেখো, দেখা যাচ্ছে। জি মাকড়সারও কিন্তু আছে, দেখো এই যে মাকড়সার এই দুইটা হচ্ছে সুর, এই যে দেখো এটা একটা, এই যে এটা একটা, এই দুইটা হচ্ছে সুর, সামনের দুইটা। আর এই যে 3টা, এই যে দেখো 3টা পা, এই যে 3টা পা দিয়ে মোট হচ্ছে 6টা পা। বোঝা যাচ্ছে, দেখতে পেয়েছো? মিস এবার বলেছে দেখো যে আমরা হচ্ছে আমি কিন্তু এই যে এগুলো বলেছিলাম যে তোমরা হচ্ছে কার দেহ কি দ্বারা আবৃত থাকে, এটা কিন্তু করতে বলেছিলাম তোমাদেরকে, করেছো? আচ্ছা আমি একটু কোশ্চেন করি, মরিয়ম বলো তো, মাছের দেহ কি দ্বারা আবৃত থাকে, চটপট বলবা। থাকে আঁশ বা চামড়া, অনেক মাছ তো আবার চামড়া দ্বারাও থাকে, তাই না, তাই আমরা দুটোই বলবো। আচ্ছা পাখি,
আনাম বলো, পাখির দেহ কি দ্বারা আবৃত থাকে বলো? পালক 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 দ্বারা দ্বারা আবৃত থাকে, হ্যাঁ। আর আবৃত থাকে। উভচর, মরিয়ম, উভচর উভচর কি দ্বারা আবৃত থাকে বলো? উভচরের দেহ কি দ্বারা আবৃত থাকে? উষ্ণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। হ্যাঁ। আর আনাম, সরীসৃপ, শুষ্ক ত্বক শুষ্ক ও শুষ্ক ত্বক খসখসে, ও শুষ্ক শুষ্ক, খসখসে ও শুষ্ক আঁশযুক্ত, শুষ্ক হ্যাঁ, আঁশযুক্ত চামড়া দ্বারা আবৃত থাকে। আর থাকে। স্তন্যপায়ী, মরিয়ম, জি ম্যাম। স্তন্যপায়ী বলো? স্তন্যপায়ী এদের দেহ কি দ্বারা আবৃত থাকে? চামড়া, লম্বা ত্বক দিয়ে হ্যাঁ, চামড়া বা ত্বক দ্বারা চামড়া আবৃত। লোম, থাকে। চামড়া, ত্বক, লোম দ্বারা আবৃত থাকে। স্তন্যপায়ী থাকে। স্তন্যপায়ী মানে তো আমরা জানি কোনগুলো, মানুষ, কুকুর, তাই না, কুকুর, বিড়াল, এগুলো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে অনুশীলনীটা করব। হ্যাঁ, অনুশীলনীটা আমি প্রথমে বলে দিব, তারপরে তোমরা হচ্ছে লিখবে। এখানে 1 নম্বরটা দেখো, বলেছে সঠিক উত্তরে টিকচিহ্ন দিই। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? এখানে বলেছে তিমি, মাছ, কবুতর, টিকটিকি। কোনটা হবে বলো তো? তিমি। তারপরে বলেছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? কেঁচো, মাকড়সা, সাপ না তেলাপোকা? কোনটা হবে? সাপ। 3 নম্বর বলেছে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? 6টি, 4টি, 2টি, 8টি? কয়টি? আচ্ছা, আমরা তাহলে আজকে 1 নম্বর এবং 2 নম্বরটা করব। 1 নম্বর এবং 2 নম্বরটা করব। 2 নম্বর বলেছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, দেখো, মেরুদণ্ড, ঘাসফড়িং, পতঙ্গ, পালক, ডলফিন, ইলিশ মাছ। তাহলে আমাদের ক নম্বরে কি হবে? পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়, কে বলতো? ইলিশ মাছ। এখানে কি বসবে? এটা ডলফিন। ও হ্যাঁ, পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়, এটা হবে ডলফিন। সরি, আমি মনে করেছিলাম। হ্যাঁ। তারপরে বলেছে প্রাণীর দেহকে দৃঢ় করে, কি বলতো? মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। আর অ্যান্টেনা বা সুর পাওয়া যায় কোন জাতীয় প্রাণীর দেহে? পতঙ্গ। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো, পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ড। আর অ্যান্টেনা বা সুর পাওয়া যায় পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আনাম লিখো, মরিয়মও লিখো, লিখে আমাকে ছবি দাও। মানে প্রশ্ন সরল লিখবো নাকি উত্তর শুধু উত্তর লিখবো? নো, তুলে নাও, তুলে নিয়ে লিখবা। অনেক টিচারেরা কি করে, তোমার হচ্ছে যে বুঝতে পারে না, তো যদি পুরাটা তুলো তাহলে ওরা খুশি হয়। তুমি আগে হচ্ছে যে ক নাম্বার দিয়ে, যে পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়, দিয়ে বড় করে একটা ড্যাশ আছে না, বড় একটা ড্যাশ দিয়ে নাও। তারপরে প্রাণীর দেহকে দৃঢ় করে, এটাও একটা ড্যাশ দিয়ে নাও সুন্দর করে। তারপরে অ্যান্টেনা বা সুর পাওয়া যায়, এভাবে ইয়া করে নাও। আমি এভাবে করালাম। তারপরেও তোমাদের স্কুলের খাতা যেহেতু স্যার দেখবে, স্কুলে হচ্ছে দেখবা স্যারেরা কিভাবে লিখাচ্ছে, শুধু কি অ্যান্সার লিখতে বলে না হচ্ছে ফুল করে লিখতে বলে? এক একটা স্কুলে এক একটা হচ্ছে টিচার এক এক ভাবে বলে। তো তোমরা হচ্ছে যে এটা লিখে নাও, এইভাবে লিখলে তোমাদের পড়ার জন্য সুবিধা হবে। আর স্কুলে যদি বলে তখন ওভাবে অ্যান্সারটা তখন পড়ে পড়ে লিখে দিবা, ঠিক আছে? প্রশ্নটা আগে সুন্দর করে পড়ে নাও। ক নাম্বার, পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়, দিয়ে যেটা ওখানে উপরের ইয়াগুলো থেকে যেটা সঠিক হবে ওখানে কথা বলে বসে। মরিয়ম, কি বলছো? শেষ?
জি। আচ্ছা, ছবি দিয়ে দাও। ফ্যান বন্ধ করবেন। আচ্ছা, ম্যাম ছবি দিয়েছি। আচ্ছা, ওকে, দেখতে পেয়েছি। মরিয়ম, তুমি হচ্ছে শর্টকাট করে দিয়েছো। জি। আচ্ছা, ওকে, হচ্ছে, অনেক সুন্দর হয়েছে। আনাম লিখা হলে ছবি দাও। আনাম টেবিলে বসে, চেয়ার টেবিলে বসে ক্লাস করবা, তাহলে লেখা অনেক ফাস্ট হবে। চেয়ার টেবিলে বসলে লেখাও ভালো হয়, তারপরে হচ্ছে যে লেখার গতিও বাড়ে। চেয়ার টেবিলে বসে ক্লাস করবা এবং খেয়াল করবা, আমি কিন্তু বলি তোমাদেরকে যে ক্লাসটা এমন একটা জায়গায় করবা যেখানে সব সময় অনেক আলো থাকে। এই যে আমি একই জায়গায় কেন ক্লাস করি, তার কারণ এই জায়গাটাতে আমার কোনো অন্য কোনো কিছু থাকে না, একটা সুন্দর লাইটের সামনে ক্লিন একটা জায়গা, এজন্য আমি একই জায়গায়, আমিও তো করতে পারি, বিভিন্ন জায়গায় করতে পারি না, কিন্তু হচ্ছে তোমরা যেখানে ক্লাস করো একটু আলোযুক্ত সুন্দর জায়গাতে ক্লাস করবা, বসার জন্য ইয়া হয়। আনাম, ওকে। জিনিস কত নম্বরে? 2 নম্বরের গ। অ্যান্টেনা বা সুর পাওয়া যায়? আচ্ছা মরিয়ম, তুমি আমাকে সঠিক উত্তরটা একটু শোনাও। সঠিক উত্তরটি হ্যাঁ, তুমি বলো। আনাম হচ্ছে 1 2 নম্বরটা লেখা হলে আনাম শোনাবে, বলো। নিচের প্রাণীটি স্তন্যপায়ী। তিমি। 2 নিচের কোন প্রাণীতে মেরুদণ্ডী? সাপ। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? 6টি। ওকে, আনাম বলবে শূন্যস্থানটা। আনাম লেখা হলে তুমি আমাকে শূন্যস্থানটা শোনাও, শোনার পরে ছবি দিবা। তিনটা লাইন লিখতে এত সময় লাগে আনাম বাবু? আমি কিন্তু বলেছি শেষ। অ্যান্টেনা বা সুর পাওয়া যায়, এভাবে একটা একটা বলবা, একটা একটা করে লিখে শেষ। দিবা। বলো শূন্যস্থানটা আমাকে সুন্দর করে একবারে পূর্ণ করে পড়ে শোনাও, বলো ক নাম্বার বলো। প্রাণীতে বাস করলেও বাচ্চা জন্ম দেয়। ডলফিন। হুম, খ নাম্বার। প্রাণীর প্রাণীর দেহকে দৃঢ় করে দৃঢ়, ওটা দৃঢ়, মেরুদণ্ড। দৃঢ়, দৃঢ় দৃঢ় করে। করে মেরুদণ্ড। হুম, অ্যান্টেনা বা শুঙ্গ শুং, পাওয়া এটা যায়। শুং, অ্যান্টেনা বা শুং পাওয়া যায়। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় হ্যাঁ, শূন্যস্থানে কি বসেছে বলো পতঙ্গ তাড়াতাড়ি। জাতীয় প্রাণীর দেহে। আচ্ছা, এখানে আমাদের একটা শব্দটা বেঁধে গেল, সেটা হচ্ছে প্রাণীর দেহকে দৃঢ় করে। দৃঢ় মানে আমরা জানি, দৃঢ় মানে হচ্ছে শক্ত, আমাদের দেহকে শক্ত করে। আমাদের এই যে গলায় যে, এই যে পিঠে যে মেরুদণ্ড, আমাদের যদি এই মেরুদণ্ড না থাকতো, আমরা কি এই যে শক্ত হয়ে বসে থাকতে পারতাম? আমরা কি দাঁড়াতে পারতাম? পারতাম না। এর জন্যই আমাদের কোনগুলো মেরুদণ্ডী এবং কোনগুলো অমেরুদণ্ডী, এগুলো কিন্তু আমরা হচ্ছে যে বুঝতে পারছি, তাই না? যেমন হচ্ছে দেখো, সাপের কিন্তু হাড্ডি আছে বলে সাপ কিন্তু এভাবে ফনা উঠিয়ে থাকতে পারে,
কিন্তু কেঁচো কি পারে? কেঁচো সারাক্ষণ দেখো মাটিতে পড়ে এরকম 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 করে হাঁটে, ও এরকম এরকম করে। ও কিন্তু কখনো এরকম করতে পারে না। কিন্তু সাপ এভাবে কিন্তু মাথা তুলে মারতে পারে, বা এরকম মাথাটাকে স্ট্রং করতে পারে, পারে না? যেমন হচ্ছে যে যেমন মুরগি, মুরগি তো তোমার মাথা তুলে কি করে, ঠোকর মারে খাবার, কখনো এভাবে ইয়া করে বেড়ায়। কিন্তু হচ্ছে যে ওই জায়গায় তোমার হচ্ছে যে তেলাপোকা কি পারে? তেলাপোকা কি কখনো এভাবে ইয়া হতে পারে? পারে না। ও কিন্তু এভাবেই হাঁটে। ঠিক আছে, এগুলো হচ্ছে খেয়াল করতে হবে। তাই হচ্ছে শক্ত করে, দৃঢ় মানে শক্ত, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে। আচ্ছা, আনাম হচ্ছে তুমি ছবি দাও, তার পাশাপাশি আমি এই যে 3 নম্বরটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। এটা আগামী ক্লাসে কালকে হচ্ছে এটা আমি প্রশ্নগুলো লিখে নিব, তোমরা একটু বাসায় কিন্তু পড়বা এই প্রশ্নগুলো। এখানে বলেছে দেখো, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। আমরা তো জানি না, আমি কিন্তু ক্লাসে বললাম কিন্তু যে পতঙ্গ জাতীয় 2টির বৈশিষ্ট্য বললাম না? আমি কিন্তু পতঙ্গ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু এক্ষুনি তোমাদেরকে আলোচনা করলাম। কি বললাম? যে হচ্ছে এদের দেহে কোনো হাড় থাকে না, আর এদের দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে, তাই না? তারপরে দেখো এখানে যেমন বলেছে উভচর প্রাণীর দেহ কি ধরনের হয়, তাই আর লিখি। তাহলে উভচর প্রাণীর দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। এতটুকু লিখলেই হবে। বুঝতে পেরেছো? This Justin. ওকে। তারপরে দেখো এখানে বলেছে, হ্যাঁ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। এখানে দেখো আমি কিন্তু আলোচনা করছি, আনাম প্রশ্নগুলো শুনে নাও, আগামী ক্লাসে করাবো, তোমরা একটু বাসায় পড়ে রাখবা। পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য, আমরা প্রশ্নটা যখন শুরু করব তখন কিভাবে করব? পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো, 1, এদের দেহে কোনো হাড় থাকে না, এবং 2 নম্বর বলছে এদের দেহেও একটি শক্ত শক্ত খোলস বা আবরণ দ্বারা আবৃত থাকে। আর খ নাম্বারটা কি বলেছে? উভচর প্রাণীর দেহ কি ধরনের হয়? উভচর প্রাণীর দেহ ভেজা ও মসৃণ ত্বক দ্বারা আবৃত থাকে, তাই না? গ নাম্বার বলেছে দেখো, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে? তাহলে প্রাণীরা পা হাঁটা এবং দৌড়ানোর কাজে প্রাণীরা, ব্যবহার করে। আমরা তিনটা কথা বলবো এখানে। প্রাণীরা হচ্ছে হাঁটার কাজে, দৌড়ানোর কাজে এবং লাফ দেওয়ার কাজে। কোনো প্রাণী তো লাফিয়ে লাফিয়ে চলে, তখন কিন্তু পা লাগে, তাই না? আমরা যেমন মানুষ প্রাণী, আমরাও কিন্তু প্রাণী, আমরা পা দিয়ে হাঁটি। এবং কুকুর, বেড়াল, শিয়াল এগুলোও তো জীব, এগুলোও প্রাণী, তাই না? এরা হচ্ছে পা দিয়ে কি করে? দৌড়ায় না? আমরাও কিন্তু পা দিয়ে দৌড়াই। তাই আমরা বলবো যে প্রাণীরা হচ্ছে হাঁটার কাজে, দৌড়ানোর কাজে এবং লাফ দেওয়ার কাজে পা ব্যবহার করে। আরেকটা ঘ নাম্বার কি বলেছে? উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য। উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য কি বলতো? উভচর প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো, 1, এরা হচ্ছে জল স্থল উভয় জায়গাতে বাস করে। 2 হচ্ছে কি, এরা হচ্ছে কি করে? এদের ত্বক ভেজা মসৃণ ত্বক দ্বারা আবৃত থাকে। আর আরেকটা কি বলতো? কে বলতে পারবে? মরিয়ম, আরেকটা বলো, আরেকটা বলো। এরা তো লাফিয়ে চলাচল করে। এটা তো বললাম, যেরা জল স্থল উভয় জায়গাতেই থাকে, এদের দেহ এক ধরনের মসৃণ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। আর আমরা সহজটা দিতে পারি, এরা হচ্ছে পানিতে ডিম পাড়ে, এরা পানিতে ডিম পাড়ে। হ্যাঁ। তাহলে তা আমি ইজি করে দিলাম না? আর কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে, তোমরা হচ্ছে 1 নম্বর 2 নম্বরটা হোমওয়ার্কে লিখে দিবা, আর 3 নম্বরটা পড়ে রাখবা। আমি হচ্ছে কালকেও আমাদের বিজ্ঞান ক্লাস আছে, আমি হচ্ছে 4টা প্রশ্ন কিন্তু লিখে নিব। বুঝতে পেরেছো? এগুলো বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? নো মিস। না। আচ্ছা, ওকে। প্রচন্ড গরম,
তোমাদের দিকে কি অবস্থা? আজকে তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।